হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সকাল সকাল কথা বলতেও ভয় লাগে, মাইকটা লাগিয়ে নিয়েছি আর ছেলে ঘুমাচ্ছে আর ভূতের মতন বসে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে যা কাণ্ড হয়েছে কি বলবো তোমাদেরকে। এটা বেসন লাগিয়েছি। হ্যাঁ, একটা দিদি আমাকে কমেন্ট করেছে, প্রিয়া যেহেতু ট্যান পড়েছে সকালবেলা বেসন লাগাবে, মুখটা মানে পরিষ্কার হবে। দেখা যাক এখন কি হয়। আগে লাগিয়েছিলাম অনেক আগে, তার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আমি তো শরীরের যত্নই নিই না, তারপরেও চেষ্টা করব আজকের থেকে যত্ন নেওয়া নিজের। সকালবেলা একটা কাণ্ডই হয়েছে। আমি স্বপ্ন দেখছি ঘুমিয়ে যে আয়ুষকে স্কুলে পাঠাতে হবে। তারপরে কালকে ওর চুলের জন্য স্কুল থেকে কমপ্লেন করেছে যে চুলটা না কেটে আসলে স্কুলে ওকে পানিশমেন্ট দেবে। তো এটা নিয়ে আয়ুষ খুব কান্নাকাটি করছিল কালকে। তাই আমি বলি কালকে আমরা স্কুলে গিয়ে কথা বলবো। তো যাই হোক, এই নিয়ে আমার একটা টেনশন কাজ করছিল। স্বপ্ন দেখছিলাম যে আয়ুষকে স্কুলে পাঠাতে হবে, এই করতে হবে। ও বাবা, অমনি ফোন বেজে ওঠে। ফোন বেজে ওঠাতে কি হয়েছে বলো তো? আমি কই কে ফোন করছে, দেখি গাড়ির ড্রাইভার ফোন করেছে, মানে স্কুলের গাড়ি চলে এসেছে। তখন আমি শুয়ে 7:43 বাজে তখন। এখন তো মর্নিং স্কুল তোমাদের বললাম। আমি তাড়াতাড়ি করে উঠে আমি কই ওই দেখো গাড়ি চলে আসছে, আমি তো আজকে রেডি করতে পারিনি। তো আয়শারাও বললো তা রেডি করে দাও, গাড়ি চলে যাক, আমি নিয়ে যাব। তো ও গাড়িওয়ালাকে ফোন করে দিল, চলে যাও, আমি নিয়ে যাচ্ছি। মাত্র 43, তো 8টায় ক্লাস। হাতে কত মিনিট আছে তাহলে? 17 মিনিট আছে। এবার 17 মিনিটে আমি একটুখানি ব্রাশটা করেই একদিকে লাল চা বসিয়েছি, একদিকে ওর ম্যাগি বসিয়েছি। ও বলে ঘড়ির কাটার কি সময় আছে, একটু ঘড়িটা দেখো তো। এইটুকু করতে করতে দেখে 8:03 হয়ে গেছে। 8টার দিকে কিন্তু পুরো স্কুল পুরো শুরু হয়ে যায়। তারপরে আর কি যাওয়া হলো না স্কুলে। তো যাই হোক, হোমওয়ার্ক সব তো দিয়ে দেয়। ওই যে এখন ওকে বই নিয়ে বসিয়েছি, স্যার আসবে একটু পরে। তাহলে ভাবো কেমন ঘুমিয়েছি। কালকে রাত্রে এডিট করেছি অনেক রাত পর্যন্ত, আর টের পাইনি। চলো সকালবেলা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। এক গাদা কাপড় নিয়ে বসেছি। মাইকটা লাগানোর পর এত আওয়াজ বাজে, মানে ঝিরঝির একটা আসছিল। আমি জাস্ট এডিট করতে বসে শুনি। তো যাই হোক, এগুলো হচ্ছে কালকের কাপড় চোপড়, এগুলো শুকিয়ে গেছে। ভাগ্যিস এখন রোদ দিচ্ছে। আর কিছুদিন পর আমার মনে হয়, মানে এখন যখন আমি ভয়েস দিচ্ছি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আষাঢ় মাস মানেই আমাদের এখানে বৃষ্টি হয়, বুঝতেই পারছো। কোনো আষাঢ় মাসে কোনোবার আমি দেখলাম না যে রোদ থাকে। মানে পুরো আষাঢ় মাসটাই জুড়ে বৃষ্টি। বছর পর ধরতে গেলে 3-4 বছর ইউটিউব লাইনে জবের থেকে আছি, নিজের থেকে কখনও কিন্তু এই ক্রিম বলো ফেস ওয়াশ বলো আমি কিন্তু কিনি না। কারণ আমার প্রচুর ব্র্যান্ড প্রমোশন আছে, এখনও আছে পার্পেলের। আর যেই মানুষ আমার বাড়িতে আসে আমি তাদেরকে সব গিফট করে দিই। সেদিন দিদি এসছে, লিপস্টিক যা ছিল দিয়েছে, মানে যে আসুক না কেন। সমাধি এসেছিলো, সমাধিকে অনেক গিফট করেছি। তো নিজের ওই ক্রিমগুলো কী বলতো, মানে অনেক ক্রিম থাকে তো একবারে লাগালে তো স্যুট করবে না, কোনটা স্যুট করছে বুঝতেও পারবো না। আর যখন আমি মামাআর্থের সাথে কাজ করেছিলাম 2 বছর, টানা 2 বছর, ওরা 6 মাসের জন্য নেয়। বাট আমার সাথে কাজ করে ওদের হয়তো বেনিফিটস হয়েছে, মানে ওদের লাভ হয়েছে, তার জন্য আমার সাথে 2 বছর কাজ করেছে ওরা। ওই একটা সময়, আজ থেকে 2 বছর আগের কথা বলছি, তখন খুব মামাআর্থ করেছি, তোমরা দেখেছিলে। এত মামাআর্থের প্রোডাক্ট ছিল। আর আজকে আমি নিজে হাতে যখন ক্রিমটা নিলাম, তখন দেখি এর দাম, মানে সানস্ক্রিমটার দাম 449 টাকা। আমি অবাক হয়ে গেছি, 449 টাকা। মানে ওরা ফ্রিতে পাঠায় তো, গায়ে লাগে না আমাদের। প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু এরকমই থাকে, 500, 550, 700, 400 এরকম থাকে। কিন্তু আমার গায়ে লাগে না যে প্রোডাক্ট আসে। কিন্তু নিজে যখন কিনছি ভাই, তখন কি গায়ে লাগছে। তো যখন মামাআর্থ আমি ইউজ করেছি তখন কিন্তু আমার ফেস এত সুন্দর হয়েছিল, তখন শুধু মামাআর্থই ইউজ করতাম। আর এখন যেহেতু পার্পেলের সাথে কাজ করছে, ওরা অনেক একই, মানে পার্পেলে তো অনেক প্রোডাক্ট পাওয়া যায়, মানে অনেক ব্র্যান্ডের, তো ওরা অনেক ব্র্যান্ড পাঠায়, তো এতগুলোতে ইউজ করা যায় না। তাই বুঝতে পারছি না যে আমাকে কি স্যুট করবে। তো আমার আর হুট করে মনে হলো যেহেতু একটুখানি নিজের যত্ন নিতে হবে, তাই ভাবলাম কিছু। আমি কিন্তু কোনো ক্রিম ফেস ওয়াশ লাগাই না, আমি সাবান লাগাই মুখে। তো আজকের থেকে এই যে আমি সানস্ক্রিন, একটা ভিটামিন সি ডেইলি গ্লো ফেস ওয়াশ নিয়ে আসলাম, আর একটা হচ্ছে মামাআর্থের সানস্ক্রিন, একটা রাইস গ্লোর। তো এটা আজকের থেকে লাগাবো। অনেক দাম পড়ে গেছে, দুটো মিলে 550-600 টাকার উপরে। আমি কিন্তু লাগাই না। এই যে ভালো সানস্ক্রিন আছে একদম, সুইস বিউটির ভালো, আরও আছে, আরও শেষ, আরও মানুষকে দিতে দিতে সব শেষ। এটা ভর্তি ছিল, আমি ওগুলো লাগাই না। মামাআর্থটা আমার ভালো লেগেছে, তাই আমি এটাই লাগাবো।
না 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 না, বল খেলি, বল বল। তো বন্ধুরা, ছেলেকে বসালাম, ওর বাবা ওই যে উনুন বানাচ্ছে ওইখানে ঘরে। আর আমি তো এখন স্নান করে পুজো দেবো, ঘর দুয়ারগুলো গুছিয়ে একবারে স্নান করে পুজো দেবো। তো একে কোথায় রাখবো বলো? তাই এই যে ওর বাবা বললো গামলাটার মধ্যে বসাও। আর কিন্তু আমার তো মনে হচ্ছে ও দাঁড়ালে পড়ে যাবে, ওই সাইকেলটার থেকে পড়ে যায়। দেখেছো, ও খেলবে? ও খেলবে না তো, খেলবে না তো, খেলবে না তো। তাই ও বললো আমি যেখানে বসে আছি ওখানে একটা গামলাটা বের করে দাও। আর এই গামলাটার মধ্যে আমার সমস্ত কাপড় চোপড় থাকে আর কি, ব্র্যান্ডের। তো সেগুলোকে রেখেছিলাম, সেগুলোকে নামিয়ে এই যে ওর সামনে বসিয়ে দিলাম আর কি। চলে এসেছে ছেলে, আর বসবে না ওখানে, অল্প একটু বসেছে। ততক্ষণে আমি ঘর দুয়ারগুলো মুছে, বারান্দা মুছে, রান্নাঘর মুছে, টিনের ঘর মুছে পরিষ্কার করে চলে আসলাম ঠাকুর পুজো দেবো বলে। অমনি আর ওইখানে থাকবে না, হিসু মুতু করে একাকার। তো ভাবলাম চলো একে আমি স্নান করিয়ে দিই। তো এখন আমি একে স্নান করাবো, আর ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, 11টার মতন বাজে। তো আয়ুষের আবার টিউশন আসবে, তো খুশের জন্য এক জায়গায় খুশ আর আয়ুষের জন্য প্রেশারে একটু মারমার ভাত বানাচ্ছি, আয়ুষটা যাতে তাড়াতাড়ি খেতে পারে, কারণ তরকারি হতে তো একটু লেট হবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তা ওকে স্নান করিয়ে বিছানায় রেখে আমিও স্নানে যাব। তো চলো ঠাকুরের বাসন বার করে দিতে বললাম আয়ুষকে, ঠাকুরের বাসন মাজতে হবে। আমি কাজ দেখাবো, বলো কিভাবে কাজ দেখাবো? বাচ্চা কাচ্চা নিয়ে যে ব্লগিং করা কি চাপ, একমাত্র যারা করে তারাই বোঝে। এখন আমরা কি করবো জন্য স্নান করবো। মাথার চুল যা বড় হয়েছে খুশের, আর 3টা মাস কি, এটা ধরো ওর 12, 13, 14, 15 মাস চলছে, 16, 17, 18, আর 3টা মাস গেলেই ওর চুলটা কাটবো, কামাখ্যায় যাব তখন। একদম মাথার চুলগুলো বড় হয়ে করলো দেখি। ওরে বাবা, এটা কি? এই টাইলসের উপরে আমি বসে রান্না করবো? মা, কি যে মাথায় আসে তোমার! এটার উপরে সিমেন্ট আসে যাবে? তো আমাদের দেখো এই ওয়ালটা কিন্তু পাকা হয়ে গেছে, উনুনটা বসবে এই যে এটার উপরে, উঁচা হবে আর কি। আর এখানে দেখো এই যে টাইলস দিয়েও কি বানাচ্ছে। আর এই খড়ির ঘর বানিয়ে খড়িটাকে আমরা বাইরে বার করে দিব, ঠিক আছে? আয়ুষ, আমার কাজই শেষ হয় না ভগবান। মানে আমি বলি পুজোটা অন্তত টাইম টু টাইম দেওয়া হোক, আমি বাসন কোসন মেজে দিই, আয়ুষটা পুজো দিক আর কি। তো দেখি এখন স্নান টান করে, দুটো ছেলেকে স্নান টান করিয়ে একদম বসিয়েছি ওইখানে। তো করুক, আমি ততক্ষণে ভাতটাও বসিয়েছি, ভাতও নামাবো, ভাত হয়েই গেছে বোধহয়। এটার ভিডিওটা আমি শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা অনেক কমেন্ট করেছো আয়ুষের বাবার হাতের কাজ খুব ভালো, খুব সুন্দর করে, মানুষের কথা কান দিও না। হ্যাঁ তাই তো, মানুষের কথায় কান দিলে কি হবে? তাহলে তো অনেক দিনই অনেক কিছু হয়ে যেত। তো যাই হোক, মানুষের কথা শুনে কি বলো তো, মাঝে মাঝে আমাদের মনেও কিছু কিছু প্রশ্ন জাগে, এটা খুব খারাপ। বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, স্নানের আগে খুশকে ঘুম পাড়িয়েছি। সকাল থেকে যে কি হুড়স্থুলিটা গেল, এই যে খুশ ঘুমালো, এখন ঘরটা মানে শান্ত হয়ে আছে। এখন আয়ুষের টিউশন আসবে, আয়ুষও ভাত খেয়ে নিয়েছে। আয়ুষের জন্য ডাল চাল দিয়ে, যেটা খুশ আর আয়ুষের একসাথে করেছি প্রেশারে, সেটা আয়ুষ খেলো। এবার আমি এসেছি শান্তিতে রান্না করতে, স্নান করে রান্না করে পরে মোবাইলের কাজ নিয়ে বসবো। আজকে প্রমোশন ভিডিও শ্যুট করতে হবে, কারণ কালকে করা হয়নি। তো এই যে দেখো মাংস, আর এখানে আলু নিয়ে নিয়েছি, ওই ঘর থেকে আলু নিয়েছি, এই যে মাংস। চলো এখন এটাকে রান্না করবো। মাংসটা বলো তো আজকে আনা হয়নি, মাংসটা কালকে এনেছিল রাত্রিবেলা। কালকে ওই স্কুলের ব্যাপারটা নিয়ে স্যারের সাথে গল্প করতে করতে, মানে যে স্যার পড়ায় ওই স্যারই তো ওর স্কুলের টিচার, তো ওই স্যারের সাথে কথা বলতে বলতে রাত্রি 11টা বেজে গেছে। পরে আর মাংসটা বানানো হয়নি, তো যা ছিল তা দিয়ে আমরা ডাল ভাত ডিমের অমলেট দিয়ে খেয়ে নিয়েছি। তো সেই মাংসটা অল্প করে এনেছে, বলে রাত্রে বানাবো কষা কষা করে অল্প, তো অল্প করে এনেছে, তো আমি অল্প করেই বানাবো, আধা কেজিও নেই, কতটুকু যে আছে। চলো আলুটাকে কেটে নিই। তো তখন যেটা বললাম, মানুষ যখন এত কমেন্ট করে চারদিক থেকে, মানুষ অনেক রকমভাবে আমাকে মতিভ্রম করার চেষ্টা করে, তখন কী হয় বলো তো, যখন আমার আয়ুষের বাবার সাথে মাঝে মাঝে খুমখাম একটু লেগে যায়, তখন আর কি কিছু কথা আমারও মুখ থেকে বেরিয়ে পড়ে। তো এটা কিন্তু কী বলো তো, মানে আমি জানি, তারপর আমার মুখ থেকে বের হয়, তখন এই যে কী বলো, মানুষের নেগেটিভ কমেন্টসগুলো আমার কানের মধ্যে বাজে, তখন ওই কমেন্টসের হিসেবে আমি তখন ওকে কষ্ট দিয়ে ফেলি হয়তো, মানে আমি না চাইলেও ওকে কষ্ট দিয়ে ফেলি, তখন আমারও খুব খারাপ লাগে। তো এই জন্য নেগেটিভ কমেন্টসগুলো আমি একদম এড়িয়ে চলি। আর পারলে হয়তো যখন দেখি নেগেটিভ কমেন্টস আসছে, আমি তখন সেটাকে দেখি না, মানে এড়িয়ে, যাকে বলে আর কি এড়িয়ে চলা, তো সেটাই করি। তো যাই হোক, কমেন্ট বক্স খুলে দেখলাম অনেকে আমাকে কমেন্ট করছো, দিদিভাই এসি লাগাও, হ্যাঁ এসি লাগাও, আর হচ্ছে এই ঘরটা কালার করো, এই করো সেই করো, অনেক কথাই বলছো আর কি। তো দেখো, তোমাদের বললে বিশ্বাস করবে না, পুরো একটা সপ্তাহে পুরো 3 থেকে 3.5 লাখ টাকার মতন আমাদের খরচা হয়েছে। তোমরা ভাবতে পারবে?
মানে তোমরা কি ভাববে, আমি তো কখনো ভাবতে পারিনি যে একটা মাসে 3 থেকে 3.5 লাখ টাকা খরচা হয়ে যাবে। আমার মাথায় হাত যে এত খরচা হয়ে গেছে, যার জন্য এখন মোটামুটি হাত ফাঁকা, মানে একটা চাইলেও কিছু করতে পারছি না। কেন বললাম এক সপ্তাহে, তোমরা দেখো 1 সপ্তাহের মধ্যেই খাট নিলাম, যেটার দাম সেন্টার টেবিলটা আসেনি, ওটা আসবে, ওটা এক্সট্রা 5,000 টাকা। খাটে যেহেতু হাইড্রোলিক লাগানো হয়েছে সেটার জন্য এক্সট্রা 5,000, বাদ বাকি খাটটাই নিয়েছে 50,000, মানে টোটাল এদিকে আমার 60,000 টাকা। ঠিক আছে, যেহেতু হাইড্রোলিকের কথাটা আমার বলা হয়নি বোধহয় দামটা, আর সেন্টার টেবিলটা যেহেতু আসেনি তাই বলা হয়নি। তো খাট নেওয়া হলো। ক্যামেরাটার দাম কত পড়েছে বলো? ক্যামেরা, মেমোরি, সমস্ত কিছু, মানে ক্যামেরার সমস্ত সেট আপ নিয়ে ওইদিকে ধরো 2,30,000 কি এরকম 40,000-এর মতন গেছে আর কি। ঠিক আছে, আমার মনে পড়ছে না। তারপরে আছে গিম্বেলটার দামও কিন্তু ওই 30,000 টাকার মতন, মানে ক্যামেরার পুরো সেট আপ নিতে গিয়ে আমার ওই অনেক 3 লাখ টাকার কাছাকাছি খরচা গেল। গিম্বেল গেল, ক্যামেরা গেল, মেমোরি গেল। তারপরে হচ্ছে তোমার কি কিনলাম, কম্পিউটার নিলাম। সেখানে কম্পিউটার টোটাল মিলে আমার 40,000 টাকা, মানে 38,000 টাকা আর 2,000 টাকা ওইদিকে কী খরচা হয়েছে। তো টোটাল ওর কাছে 40,000 টাকা ছিল লাস্ট, সেটাও খরচা করলো। তারপরে নিলাম কি ওয়াশিং মেশিনটা প্রথমে নিয়েছিলাম। ওয়াশিং মেশিনে 22,000 টাকার মতন খরচা হলো। তাহলে ভাবো, এদিকে তো গেছে, আরও তো গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, আরও টুকটাক কী খরচা তো আমাদের হয়েইছে। টোটাল খরচ 3,32,000, কিন্তু এর মাঝেও অনেক খরচ হয়েছে। ঠিক আছে, তারপরে তো ধরো সংসার খরচ রয়েইছে, কিস্তি তো রয়েইছে, এটা সেটা সব মিলিয়ে আমাদের একটা সপ্তাহের মধ্যে বিশাল আকারের একটা বড় অ্যামাউন্টের খরচা হয়েছে, যেটা আমরা জীবনে কখনো করিনি। খালি খরচা করলে হবে, ইনকামটাও তো করতে হবে, তাই না? ইনকাম হচ্ছে বলে খরচা হচ্ছে, ইনকাম না হলে এত কিছু কেনার সাহসটাও দেখাতাম না। আর আমার জীবনে প্রথম সাহস দেখিয়েছি এতগুলো জিনিস নেওয়ার জন্য, মানে আমি কখনো ভাবতে পারিনি এতগুলো জিনিস একবার নেব। এই যে দেখো বন্ধুরা, এখন মুছে দিচ্ছে, সিমেন্ট লাগিয়ে দেবে। আরেকজন ওই যে ওইখানে বসে এসেছি, ওই যে বারান্দায়। এই দেখো, মোটামুটি পিয়ার রান্নাঘর কমপ্লিট করে দিলাম। মনে হয় যেন যে সোনায় যে গাঁথনি দেয় না, সোনারুগুলো সেরকম গাঁথনি হয়েছে। সোনার গলার নেকলেসও কিন্তু এমন করে বানায়, মানে প্রথমে একটা কালো কি দিয়ে ডিজাইন করে নেয়, আমার বাবাকে দেখছি, পরে এরকম কালোর মধ্যে এরকম করে ঢুকায় দেয় সোনাগুলোকে ডিজাইন করে করে দেখতে। তো জীবনে কোনোদিন বানাইনি। তো এটা মানে আমার একটা মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করে, তো ও বললো যে রাস্তাটা আমাদের এইরকম করে রাস্তাটা বানিয়ে দিতে চাইছে আর কি। তো আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখি যে কীরকম লাগে দেখতে। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা হোয়াইট সিমেন্ট দিতে লাগে, হোয়াইট সিমেন্ট দিলে এটা সাদা দেখা যেত আর কি, তো আরও অনেক সুন্দর লাগতো। তো যেহেতু হোয়াইট সিমেন্ট নেই, তো এর জন্য নর্মাল যে সিমেন্ট আছে ওই সিমেন্ট দিয়ে করে দিলাম। আর এখন যদি তুলি দিয়ে এই জায়গাগুলো কালার করে দিই, আর দরকার নেই, যেমন আছে অনেক হয়েছে। এইটুকু করতেই আমাদের রান্না খাওয়া বন্ধ বাচ্চাকে নিয়ে। এখন তুমি আমাকে উনানটা তাড়াতাড়ি বানাই দিও, তাহলেই হবে। বাপরে, তো আমি যখন এটা বানাই তখন পিয়া বলে যে পিড়ি নিয়ে বসতে পারবো না, হ্যান ত্যান কী বানায় দিচ্ছে। তা আমি বললাম আমি বানাচ্ছি, তোমার এখানে দেমাগ খাটাতে লাগবে না, তো বানাই আগে তারপর দেখবো। এটা এরকম রাস্তা করলে ভালোই লাগবে রে, একদম ঘর থেকে এমন রাস্তা যাবে। এই যে মহারাজার কিন্তু ঘুম হয়নি, এখন নিয়ে আমাকে শুতে হবে, তবে শুনি। এই রে আমার মাংস পোড়া গেল। হ্যাঁ, সত্যি সত্যি পোড়া লাগছে, ছি ছি। তাড়াতাড়ি তোমার সাথে গল্প করতে যায় মাংসটাই আমার পোড়া লাগলো। হয়ে গেছে মাংস। এই যে চলো এবার একটুখানি পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে মাংস দিয়ে ভাতটা খেয়ে নিব, খেয়ে দিয়ে মোবাইলের কাজে বসবো। ভেবেছিলাম বসেছিলাম, খুশ উঠে গেল। চলো এতক্ষণ আমার এডিটটাও হয়ে যেত। তো যাই হোক, এবারে এতগুলো জিনিস নিয়ে তো আমি হয়ে গেছি আজ, মানে একদম কি বলবো, মানে এমন অবস্থা হয়ে গেছে যে একটা জিনিস যে নেব, শুধুমাত্র সংসার খরচার টাকাটা রেখে বাকি 1 টাকাও নেই হাতে, যে আমরা আদার্স সাইডে খরচা করব, যে এসি নেওয়া বলো বা ধরো ঘর রং করা। এখন অপেক্ষা শুধু পেমেন্টের, 22 তারিখ কবে আসবে পেমেন্ট পাবো তারপরে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। পেমেন্ট পেলে অবশ্যই এসি তো এখন লাগানোর ইচ্ছে নেই, কারণ তোমরা জানো এসি লাগানোর জন্য ঘরটাকেও সেরকম বানাতে হবে। আমাদের ঘরটার মধ্যে অনেক ফাঁকা রয়েছে, তো এসি এই মুহূর্তে হবে না। দেখো এই শখগুলো তখনই পূরণ করব, ইচ্ছে আছে না, আবার মন চাইলে আবার আগেও করতে পারি, মানে এটা হচ্ছে মনের ওপর। তবে এই মুহূর্তে আমাদের যেটা প্ল্যান, যে আমরা একটা ভালোভাবে ঘর তৈরি করব, তারপরে এই শখগুলো পূরণ করব, যেমন এসি,
হ্যাঁ, মানে এই টাইপের শখগুলো আর কি পরে হবে, এখন নয়। তবে এই ঘরটা কালার করতেই হবে, নেক্সট পেমেন্ট পেলে এই ঘরটা কালার করব। আর তোমাদের আজকে জানিয়ে দিলাম যে আমি এতগুলো খরচা করাতে কত লাখ টাকা আমাদের খরচা হলো। আর দেখো, প্রত্যেকটা জিনিস ছিল আমার দরকারি, যেগুলো আমি এতদিন করতে পারছিলাম না। সংসার খরচ ইএমআই দিতে দিতে আমাদের, তারপর টুকটাক এটা সেটা করতে, তারপর বাথরুমটা তো এতদিন চলছিল, বাথরুমেও তো খরচা হয়েছে বলো। তো বাথরুম বানাতে তো টোটাল প্রায় আমাদের 5 লাখের মতন খরচা হয়েছে। ঘরে 5 লাখের বেশি খরচা হয়েছে, বাথরুমটার পিছনে অনেক খরচা হয়েছে। তো বাথরুমের কাজ চলছিল, সেখানেও তো একটা খরচা হচ্ছিলোই, তাই এই জিনিসগুলো করতে পারছিলাম না। এইবারে ক্যামেরা কিনেছি, কোথায় আস্তে আস্তে ভিডিও দেবো, তারপরে ভাবি এই বাচ্চা নিয়ে বোধহয় ক্যামেরাটা কিনে ভুল করলাম নাকি, ভিডিও তো প্রত্যেক দিন দিতেই পারি না। তো যাই হোক, যখনই দেই না কেন চেষ্টা করব ক্যামেরায় ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমাদের ক্যামেরা তো প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের কাছেই থাকে। তোমাদের দেখানো হয়নি মাটির, সেদিন পাহাড় থেকে কি কি নিয়ে আসা হয়েছিল। এই যে দেখো, মাটির কিন্তু একটা আমরা ফিল্টার নিয়ে এসেছি, মানে জল আর কি রাখবো, ঠান্ডা থাকবে জল। আওয়াজ হচ্ছে, বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি। তো যাই হোক, ফাঁকা কলসির সত্যিই আওয়াজ বেশি। আর হচ্ছে ভেতরে কিছুই নেই, তারপরেও আওয়াজ কিন্তু দারুণ। তো চলো, এই এই ফিল্টারটা ভীষণই, মানে মাটির ঘরটা সুন্দর করে ফেললে তখন আমরা এই ফিল্টারটা রাখবো। ফ্রিজের জলও প্রয়োজন পড়বে না, এতটা ঠান্ডা হয়। পাহাড় থেকে আসার সময় এগুলো সব নিয়ে এসেছি। আর মাটির জিনিসপত্রগুলো তো তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই যে এখানে তো তোমাদের সেদিন দেখিয়েছিলাম, এগুলো না বৃষ্টি পড়ে তো বাইরেই রেখেছি, মানে যত ভিজবে তত ভালো। এই যে এরকম গ্লাস, বাটি, আর হচ্ছে এই যে এই জিনিসটা সব থেকে ভালো লেগেছে, রুটি বানানোর তাওয়া। আর এখানে একটা থালা আছে, আর এখানে একটা হাঁড়ি আছে, আর এখানে কড়াই আছে। কড়াইটা তো আমি রান্না করেছিলাম, ভেতরটা ধোয়া আছে, কিন্তু সামনেরটা পেছনটা কালি আছে, বুঝতে পারলে, কালি লেগে গেল। তো এইগুলোই এনেছিলাম। আর লুকটা, এইটার লুকটা কিন্তু দারুণ লাগছে দেখতে, তোমরাও বলো কেমন লাগছে। ঘরটা অগোছালো বলে বুঝতে পারছো না, বাট যখন গোছানো হবে তখন বুঝতে পারবে জায়গাটা দারুণ লাগছে দেখতে। আর ওই জায়গাগুলোতে ফুলের টব রেখে দিলে না আরও ভালো লাগবে দেখতে যখন রান্নাবান্না করব। তো দেখা যাক কেমন হয়, আস্তে আস্তে ঘরটাকে কেমন করে সাজাতে পারি। তো কি বুঝলে বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে? এপি ব্লগসের, জোরে কথা বলতেও খারাপ লাগে, বাবু উঠে বলবে, এপি ব্লগসের প্রিয়া, যেখানে আজকে একটা না, এটা অহংকার নয়, এটা তোমাদেরকে মোটিভেট করা। বন্ধুরা, তোমরা জানো যে আমি অহংকার করার মতো এমন কিছু করি না। জিনিস আমি যদি আমার ঘরের জন্য কিছু কিনি, সেটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য, যার জন্য আমি তোমাদেরকে দেখাই। না হলে কিন্তু এগুলোও দেখাতাম না, নিজেকে আমি সবসময় সিম্পেথি গেইন করে ভিডিও করতাম। আমি যতটুকু পারছি, আমি যতটুকু কিনতে পারছি, যতটুকু দেখানো সম্ভব, আমি কিন্তু ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে চলাফেরাটা করছি, এমনভাবে চলছি না যে খুব অহংকার হয়ে গেছে, মাটিতে পাই পড়ছে না, সেরকম কিন্তু নয়। এই যে আজকে আমি যেই কথাটা বলছি, একটা সময় প্রিয়া সেই মাটির বাড়িতে, তোমাদের তো সবটাই মনে আছে, তোমরা কমেন্টও করো আমাকে, যে প্রিয়া তোমাকে দেখেছি সেই মাটির ঘর থেকে, তুমি কিভাবে চলেছো, কতটা কষ্ট করে চলেছো বাচ্চাকে নিয়ে, কতটা স্ট্রাগল করেছো জীবনে। সব কিছু ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম, শুধুমাত্র মাথার মধ্যে এটাই ভেবেছি আমার কিচ্ছু নেই, আমাকে সব শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তো এরকমটা ভেবে আমি অনেক স্ট্রং থেকে আমার জীবনের, হ্যাঁ মানে মানে মুশকিল বলবো না, আমার জীবনে বিপদ আপদের শেষ নেই। তোমরা জানো আমার জীবনটা কীভাবে যায়, কীভাবে আমি স্ট্রাগল করি। আজ কতদিন পরে আমি ভিডিও দিচ্ছি তোমাদেরকে, চাইলে এই কদিন ভিডিও দিতে পারতাম, হয়তো আমার ভিউজও আপ হতো, কারণ এগুলো ভিডিও মানুষ বেশি দেখে। অসুস্থ হয়ে গেলে আমার মনে হলো যে এই অসুস্থতা নিয়েও যদি আমি ভিডিও করি, আমি সুস্থ হব কখন, আমি তাহলে আরও অসুস্থ হব। তো এই অসুস্থতাটাকে একটুখানি, মানে এই সময়টা অন্তত নিজেকে সময় দেই। জীবনে ইনকাম করার জন্য আরও সময় আছে, এতদিন করেছি, আমি সুস্থ থাকলে আমি আরও ইনকাম করতে পারবো। এই অসুস্থ থাকাকালীন, যেহেতু আমার বর ব্লগিং করতে পারছে না, যদি খুশ এই সময় ধরো বড় থাকতো, আমার বর অবশ্যই ব্লগিং করতো, কিন্তু তোমরা জানো একটা ছোট বাচ্চা থাকলে সম্ভবই নয় ব্লগিং করা। খুশকেই সামলাবে না রান্না সামলাবে, রান্না করেছে, আয়ুষকে সামলাবে, 3টা মানুষ অসুস্থ ছিলাম আমরা। তো কোন কথা থেকে কোন কথা চলে গেছি, তাই এই কয়েকদিন ব্লগ করা হয়নি, আজ এতদিন পর ব্লগ করছি। আর আজকের ভিডিওটা এডিট করলাম, ভাবলাম না তোমাদেরকে অন্তত এইটা বলি যে যে বাড়ির বউ আছো বা বাড়ির মেয়ে আছো, অন্তত কি বলো তো, স্বামী হাজার চাকরি করুক না কেন, স্বামী হাজার লাখ লাখ টাকা ইনকাম করুক না কেন,
এত এত মানুষ যদি পারছে, সবাই তো আমরা হাউস ওয়াইফ, অনেকে বলে বাচ্চা নিয়ে পারি না, পারি না, সেই পারি না। আরে বাবা, বাচ্চা নিয়ে পারবো, বাচ্চা নিয়েই চলতে হবে আমাদেরকে, এটাই ধরে নাও একটা আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে বাচ্চাকে সামলানো, তাই না? তো আমরা যেই কাজগুলো করছি সেটা দেখিয়েও যদি আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে গেলে স্ট্রাগল করতে হবে, তবে কিছু তো হবে। 20,000, 30,000, 15,000, 10,000, $100 তো ইনকাম করতে পারবো। $100 ইনকাম করাও চাপ আছে, তাও তো পারবো তো। অন্তত সেটার জন্য আমাদের বরের কাছে হাত পাততে হবে না। আজকে আমাদের বাপের বাড়িতে কোনো অসুবিধা হলে আমাদের কোথায় চাইতে হবে? বরের কাছে হাত পাততে হবে যে দাও। তো সেখানে আমাদের চাইতে হচ্ছে না বরের কাছে, নিজেদের ইনকাম নিজেরা করছি। তো এটাই হচ্ছে আসল কথা, যে বরের লাখ টাকা ইনকাম থাকলেও, যেহেতু আমার বর চাকরি করে না, আমার বরের সেরকম কোনো বিজনেস করে না, বা নির্দিষ্ট কোনো পার্মানেন্ট কাজ নেই, তো আমরা এটাকেই বেছে নিয়েছি। এখন আমরা যেহেতু দুজনে কাজ করি, তাই আমরা এতগুলো কাজ করতে পারছি, না হলে আমরা কিন্তু শুধু ধরো ব্লগিংটাই করতাম। ব্লগিং, এত ব্র্যান্ড শ্যুট, আমাদের পার্সোনাল বিজনেস রয়েছে, প্লাস অনেক সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের তোমরা বিশ্বাস করতে পারবে না কত জায়গায় কাজ করা যায় যদি জানা যায়। ঠিক আছে, এই তো ক্যামেরাটা অন নাকি? হ্যাঁ, ব্যাক ক্যামেরায় করছি তো। তো যাই হোক, তোমাদেরকে আমি সবসময় মোটিভেট করব যে বাড়িতে বসে থেকো না, একটু মাথাটা খোলা রাখো, একটু মোবাইল দেখো। আর মোবাইল দেখবে মানুষের ভিডিও দেখে এন্টারটেন হবে সেটা না, তার সাথে কাজের ভিডিও দেখবে, হ্যাঁ, দেখে শিখবে। অনেক স্কিল রয়েছে যেটা শেখার মতন, মানে মানে অনেক শিক্ষা রয়েছে অর্জন করার মতন। মানুষের শিক্ষার শেষ নেই। হয়তো আমি পড়াশোনা করিনি অতটা, কিন্তু আমার মধ্যে যে শিক্ষাটা আমি এই 5 বছরে অর্জন করেছি মোবাইল থেকে, আমি চাইলে আমি যদি ব্লগিং নাও করি আমার দিন দিব্যি চলবে, বিশ্বাস করো। তো আজকালকার যুগে মোবাইলটা সত্যি যেমন ইম্পর্ট্যান্ট, মানে মোবাইলটা হয়ে মানুষ অনেক কিছু শিখতে পারছে, বাড়িতে বসেই অনেক কিছু কাজ করতে পারছে। আশা করি আমার মতো তোমরাও পারবে, এইটুকুই ভরসা দেবো। আর তারপরে তো কি বলবো, ভিডিও তো রয়েছে, ভিডিওতে দেখতে দেখতে শিখে যাবে অনেকটা। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকে লিখবে প্রিয়া জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছি না গো, এগুলো খুশিতে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরাও এগিয়ে যেতে পারো আমার মতন। একটা সাধারণ বাড়ির বউ, আমি পড়াশোনাও জানি না তোমাদের মতন, আমি তারপরেও বাড়িতে বসে এত কামাচ্ছি, বাড়িতে বসে টাকা ইনকাম করছি। আমার কাছে এটা অনেক অনেক, বিশ্বাস করো, অনেক। সব ভালো থেকো, সুস্থ থেকো।